হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আহ, পানির আয়নিক গুণফল পড়ব। আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের যে কেপিকেসি পার্টটা পড়ছি। সো ওই কেপিকেসি পার্টের পরের অংশ থেকে হচ্ছে আমাদের এই অংশ শুরু, যেটার মানে প্রথম টপিক হচ্ছে আমার পানির আয়নিক গুণফল। এখন তোমরা প্রথমে আহ, দেখতেছো যে পানির আয়নিক গুণফল কি। মানে বইয়ের জাস্ট সংজ্ঞা অনুসারে দেখতেছো যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানি বা যে কোনো জলীয় দ্রবণ উপস্থিত হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। ঠিক আছে? আমি আবার বলতেছি নির্দিষ্ট তাপমাত্রার বিশুদ্ধ পানি। এখন দেখো, বিশুদ্ধ পানি এই টার্মটার একটা ইম্পর্টেন্স আছে, যে বিশুদ্ধ পানিতে মূলত তোমার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন খুব অল্প পরিমাণে বিয়োজিত থাকে, আংশিক অবস্থায় এরা বিয়োজিত থাকে। সো আমরা এই পার্টে মূলত হচ্ছে ধরো দুর্বল অ্যাসিড বা হচ্ছে তাদের প্রভাব, এই জিনিসগুলো নিয়ে বেশি পড়বো। সো এই কারণে মূলত নির্দিষ্ট তাপমাত্রায় আমাকে আয়নিক গুণফলটাকে বিশুদ্ধ পানি ধরা হয়েছে। আর বিশুদ্ধ পানির কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, যে ভ্যালুগুলো আমরা নিচের দিকে পড়লে বুঝবো। ওই কারণেই মূলত তোমার হচ্ছে বিশুদ্ধ পানি এখানে মানে একবার টার্ম দিয়ে উল্লেখ করা আছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা বিশুদ্ধ পানির জলীয় দ্রবণ উপস্থিত হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে, এবং এটাকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এখন তুমি বলতেছো যে স্যার, আমার পানির আয়নিক গুণফল এই জিনিসটা আমি জেনে কি লাভ, অর্থাৎ মানে আমাকে পানির আয়নিক গুণফলই বা কেন জানতে হবে? ঠিক আছে? সো দেখো, প্রথমত পানির আয়নিক গুণফল আমাদের কেন জানতে হবে, এর প্রথম রিজন হচ্ছে কি তোমার দ্রবণের প্রকৃতি সম্পর্কে তুমি জানতে পারবা পানির আয়নিক গুণফল সম্পর্কে। দেখো, আমি পানির আয়নিক গুণফলের সংজ্ঞাতেই বলছি যে জলীয় দ্রবণ হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার যে গুণফল। মানে তোমাকে এক পাশে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা থাকবে, ঠিক আছে, আরেক পাশে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা থাকবে। সো এই দুইটা মোলার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ তুমি মানে আমি এখানে তো দেখাইতেছি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যতটুকু থাকে, যদি 2 থাকে তাহলে হাইড্রোক্সিলের পরিমাণ 2 থাকে, মানে দুইটা ইকুয়াল অবস্থায় থাকে। বাট ধরো কেডব্লিউ সূত্রটা হচ্ছে এইটা, মানে ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার গুণফল এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলের যে টোটাল যে একটা ভ্যালু আসে, সেটাকে তুমি কেডব্লিউ দ্বারা প্রকাশ করি। সো এখন কথা হচ্ছে যে কেডব্লিউ কেন আমার জানতে হবে, আমি প্রথম বলছি যে দ্রবণের প্রকৃতি সম্পর্কে জানতে হবে। প্রকৃতিটা কি, দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। এখন দেখো, বিশুদ্ধ পানির পিএইচ কি আমরা সবাই জানি, বেসিক্যালি 7। ঠিক আছে? অর্থাৎ নিউট্রাল একটা পানি, যেটা অম্লীয় না ক্ষারীয় না। সো বিশুদ্ধ পানিতে যখন তুমি মানে অ্যাসিডিক কোনো একটা দ্রবণ মিশ্রিত করবা, সেটা হোক তোমার একটা স্ট্রং অ্যাসিড হতে পারে, সেটা একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, তো যাই মিশ্রিত করো না কেন, খুব অল্প পরিমাণ অ্যাসিড খুব অল্প পরিমাণ ক্ষার মিশ্রিত করলেও তোমার এই নিউট্রাল পজিশনটা বামে। অর্থাৎ আমার পিএইচ হচ্ছে 7। ঠিক আছে? আমার পিএইচ কত? আমার বিশুদ্ধ পানির হচ্ছে গিয়া তোমার পিএইচটা হচ্ছে তোমার 7। ওকে? সো এই 7টা হচ্ছে তোমার যদি সরে যায়, ধরো বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে আমার 7, আর এটার বাম দিক হচ্ছে আমার কে, বাম দিকে হচ্ছে আমার এসিড। ঠিক আছে? আর এটা ডান দিকে আমার কে, ডান দিকে হচ্ছে আমার বেস বা হচ্ছে কে, ক্ষার। সো বিশুদ্ধ পানির বাম মানে যে পিএইচটা সেটাকে থাকে 7 থাকে। তাহলে আমি বিশুদ্ধ পানিতে যদি একটা দুর্বল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড দিই, তাহলে হচ্ছে আমার পানির যে পিএইচ সেটা কোন দিকে সরে যাবে, বাম দিকে সরে যাবে। মানে সেটা অ্যাসিডের মাত্রা অনুসারে, যদি অনেক বেশি স্ট্রং অ্যাসিড হয় তাহলে সেটা একবারে বামে সরে যাইব, আর যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে মানে একটু কম বামে সরবে। বেজের ক্ষেত্রেও সেম, যদি আমি সেখানে একটা হাইড্রোক্সিল, যেমন হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাতে পারি। ঠিক আছে? এটা একটা স্ট্রং বেস, যদি মিশাই তাহলে আমার হচ্ছে গিয়া পিএইচ কোন দিকে যাবে, পিএইচ হচ্ছে আমার ডান দিকে সরে যাবে, একবারে ডানে সরে যাবে, কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং অ্যাসিড, ডান দিকে একবারে এদিকে চলে আসবে। ঠিক আছে? এই অংশে চলে আসবে। আর যদি ধরো আমি অ্যামোনিয়ার মতো একটা জিনিস মিশ্রিত করি, যেটা একটা দুর্বল ক্ষার, ধরো পিএইচ একবার একটু সরে ধরো 8 বা ধরো 9 এরকম সামথিং চলে আসবে। সো এখন মূলত এই ক্ষেত্রে কেডব্লিউ কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, কারণ দেখো আমি মূলত হচ্ছে জলীয় দ্রবণে একটা যৌগ মেশানোর চেয়েও বরঞ্চ এইখানে বেশি ম্যাটার করতেছে যে আমি কি মিশ্রিত করতেছি। আমার যে যৌগটা আছে সেই যৌগটার মধ্যে কি হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন মূলক আছে, নাকি হচ্ছে আমার ওই জলীয় দ্রবণে তোমার হাইড্রোক্সিল মূলক আছে। ঠিক আছে? এই জিনিসটার উপর বেসিস করতেছে। তো এই জিনিসটার উপর বেসিস করে তোমার আমরা বলতে পারি যে আমার কেডব্লিউ জানলে আমরা বলতে পারবো যে আমার দ্রবণের প্রকৃতিটা কিরকম, যে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি নাকি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি। তো ওইটার উপর ভিত্তি করে হচ্ছে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে সেটা এসিডিও নাকি হচ্ছে তোমার ক্ষারীয়, এসিডিও নাকি ক্ষারীয়। তারপরে আসো পিএইচ স্কেল তৈরি। ঠিক আছে?
সো কেডাব্লিউ এর একটা মান আছে, মানে অর্থাৎ ধরো আমরা কেডাব্লিউ এর সংজ্ঞাতে বলছি যে মানে আয়নিক গুণফলের একটা সংজ্ঞাতে বলছি যে ধরো আমার হচ্ছে বিশুদ্ধ পানির কথা বলছি, ঠিক আছে। আয়নিক গুণফলের সংজ্ঞাতে আমরা বলছি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। বিশুদ্ধ পানি আমি বারবার বলতেছি কেন, দেখো বিশুদ্ধ পানির একটি স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। ধরো বিশুদ্ধ পানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর পানির আয়নিক গুণফল মানে 1 × 10⁻14। মানে কি, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের এই দুইটার ঘনমাত্রা হবে আমার 1 × 10⁻14, ঠিক আছে। এখন এই ভ্যালুটা কোথা থেকে আসছে? এই ভ্যালুটা তো মানে তুমি প্রথমে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে কখনো বের করতে পারবা না, কারণ তোমার কাছে স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু নেই। তুমি এই মানে কোথা থেকে বের করবা? এই জিনিসটা আসছে মূলত ল্যাবরেটরি থেকে, ঠিক আছে। আমরা ল্যাবরেটরিতে পাইছি যে আমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার পানির আয়নিক গুণফল হয় টোটাল, অর্থাৎ হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফল হয় 1 × 10⁻14। সো যেহেতু টোটালটা 1 × 10⁻14, তো আমরা কি জানি যে আমার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ, যে ঘনমাত্রা পরিমাণ, এটা কি থাকে? সমান অবস্থায় থাকে, ঠিক আছে। কারণ সেটা বিশুদ্ধ পানি, কারণ বিশুদ্ধ পানির আমার হচ্ছে পিএইচ কোথায়? পিএইচ হচ্ছে আমার কি নিউট্রাল, অর্থাৎ 7-এ থাকে। সো আমার যে পরিমাণ হাইড্রোজেন আয়ন থাকবে সেই পরিমাণ হচ্ছে তোমার কি হাইড্রোক্সিল আয়নটাও থাকবে। এই কারণে হচ্ছে যদি তুমি এইটাকে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ মানে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পার মেম্বারের জন্য পেয়ে যাবা। অর্থাৎ হাইড্রোজেনের ঘনমাত্রা হবে কত? 10⁻7 মোলার। মানে সরি, 2 দিয়ে ভাগ বলতে তুমি এটাকে হচ্ছে স্কোয়ার করতে পারো, মানে রুট ওভার করতে পারো। কেন রুট ওভার করতে পারো? এই পাশে তুমি কেডাব্লিউ এর জায়গায় হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন বসাতে পারো এবং হাইড্রোক্সিল ঘনমাত্রা বসাতে পারো। এখন যেহেতু এই দুইটার ভ্যালু সমান, তো তুমি এটাকে এক্স ধরতে পারতেছো, তারপর হচ্ছে মানে এটাকেও এক্স ধরতে পারতেছো, এটাকে এক্স ধরতে পারতেছো। আমি কি বলতেছি যে ধরো তুমি ম্যাথটা করার সময় এই কেডাব্লিউ এর এই স্ট্যান্ডার্ড ভ্যালুটার বাম পাশে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তুমি বসাছো, ঠিক আছে। বসায় বসায় তুমি হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নকে তুমি হচ্ছে কি হিসেবে ধরতে পারতেছো? ধরো এটাও এক্স ধরবা, এটাও এক্স ধরবা। কেন এক্স ধরবা? কারণ হচ্ছে তোমার যেহেতু দুইটার ভ্যালু সমান, সো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হয়, তারপর এটাকে রুট ওভার করলে শুধু এক্স এর মান পাও। তাহলে শুধু এক্স বলতে কার মান? শুধু এক্স বলতে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন মূলকের ঘনমাত্রা বা হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রা, যেটা হচ্ছে আমার 10⁻7 মোল পার লিটার, ঠিক আছে। এই হচ্ছে কথা। এখন আসো আরো একটা জিনিস, যে আমি আমি মোল যে টোটাল ঘনমাত্রা কেডাব্লিউ এর সেই স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে আমি পার্টিকুলার ভ্যালু পাইছি, পার্টিকুলার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ভ্যালু পাইছি, আমি পার্টিকুলার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ভ্যালু পাইছি, যেটা একটা মানে প্রত্যেকের হচ্ছে 10⁻7 মোলার করে। এবং দুইটাকে যদি তুমি হচ্ছে গুণ করো, তাহলে হচ্ছে আবার তুমি 1 × 10⁻4 পেয়ে যাবে, যেটা বিশুদ্ধ পানি। এখন আসো এইটা মানে আয়নিক গুণফল এর সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করবা এক্সামের জন্য আর কি। এক্সামে ক খ হিসাবে এই জিনিসগুলো আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা। এখন এটার পরে আরেকটা জিনিস আছে তোমার পিএইচ স্কেল। পিএইচ স্কেল সম্পর্কে কিভাবে তৈরি করে? পিএইচ স্কেলও এ হচ্ছে আয়নিক গুণফলের যে কনসেপ্ট, এই জিনিসটা থেকে তৈরি করা যায়। সো এই কারণে মূলত আমাদের আয়নিক গুণফল জানতে হয়। পিএইচ স্কেল খুব ইম্পর্টেন্ট, তোমরা ছোটবেলা থেকে পিএইচ স্কেল সম্পর্কে খুব ভালো করে জানো যে আমরা পিএইচ স্কেলের মাধ্যমে হচ্ছে একটা ডিজিটাল পিএইচ স্কেল বা হচ্ছে পিএইচ পেপার থাকে, যেটার মাধ্যমে আমরা একটা জলীয় দ্রবণের পিএইচ মাপি, যে সেটা কোথায় আছে, সেটা কি 7-এ আছে নাকি সেটা এসিডিও আছে নাকি সেটা তোমার বেসিক আছে, এই জিনিসগুলো মাপি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা পিএইচ পেপার দিয়ে মাপি আর কি। সো এখন পিএইচ পেপার মানে পিএইচ এর যে সূত্র, সেটা হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। আর পিওএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখন তুমি হচ্ছে ক্যালকুলেটারে সিম্পলি তোমার হচ্ছে ক্যালকুলেটারে সিম্পলি হচ্ছে মাইনাস লগারিদম অফ 10⁻7 বসাও। কেন 10⁻7 বসাবা? আমরা পিএইচ পিএইচ যেটা হচ্ছে আমরা এসিড জিনিসটা, আর পিওএইচটা বের করে বেসের জন্য, ঠিক আছে। এখন এখন দেখো, এই যে দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কত পাইছি? 10⁻7 মোলার না? যে কেডাব্লিউ কে আমরা হচ্ছে রুট করছি, রুট করে 10⁻7 মোলার পাইছি। যেহেতু পিএইচটা মূলত স্ট্যান্ডার্ড, দেখো পিএইচ হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ভ্যালু, তো এটাও তৈরি করা হবে একটা স্ট্যান্ডার্ড ওয়াটার অনুযায়ী, মানে বিশুদ্ধ পানি অনুসারে। তো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 10⁻7 মোলার। তো তুমি সিম্পলি মাইনাস লগারিদম অফ 10⁻7 মোলার বসাও, কত পাবা? হচ্ছে তোমার 7 পাবা পিএইচ। আর পিওএইচ এর ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 10⁻7 বসাও, তুমি পাই যাবে 7। তাহলে পিএইচ প্লাস পিওএইচ, তাহলে কত পাবা? 7 + 7 14। এটাই হচ্ছে মূলত তোমার মানে হচ্ছে পিএইচ স্কেল, যেটা হচ্ছে তোমার 1 থেকে তোমার 14 পর্যন্ত, যেটা 7-এ থাকে নিউট্রাল এবং বামে অ্যাসিড এবং ডানে হচ্ছে তোমার বেস থাকে।
এই এই পুরো জিনিসটাই মূলত তোমার হচ্ছে এই আয়নিক গুণফলের কনসেপ্ট থেকে তৈরি করা হচ্ছে, বুঝছো? সো আমরা আয়নিক গুণফলের মাধ্যমে হচ্ছে এক, আমরা হচ্ছে তোমার দ্রবণের প্রকৃতি সম্পর্কে জানতে পারি। দুই, আমরা হচ্ছে পিএইচ স্কেল যে কনসেপ্ট, এই কনসেপ্টটাও হচ্ছে আমার কোথা থেকে আসছে, আমার আয়নিক গুণফল থেকে আসছে, ঠিক আছে? তো এখন আসো যে আমরা আয়নিক গুণফল কে ডাব্লিউ এর মানটা পাইছি, ঠিক আছে? কে ডাব্লিউ এর এই মানে কিসের উপর ভিত্তি করে? এটা মূলত টেম্পারেচারের উপর ভিত্তি করে। আমরা আবার বলছি যে কে ডাব্লিউ এর সংজ্ঞাটার দিকে একটু দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানি বা যে কোনো জলীয় দ্রবণ উপস্থিত হাইড্রোজেন আয়নে এবং হাইড্রোক্সিল আয়নে মোলার ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে আহ বিয়োজন, ওই যে আমরা ভরক্রিয়া সূত্রগুলো পড়ছি একবার আগের দিকে, যে আমরা কেপিকেসির ম্যাথ পড়ছি, সেখানে আমরা হচ্ছে তোমার আহ ভরক্রিয়ার সূত্রতে হচ্ছে তোমার এই জিনিসগুলো দেখছি। তো বিক্রিয়ার হার ধ্রুবকটাও দেখছি একটা জিনিস, ঠিক কাইন্ড অফ এই জিনিসটার মতো বিক্রিয়ার হার ধ্রুবক আমরা একটা জিনিস পড়ছি, আর তোমাদের মনে থাকার কথা। তো বিক্রিয়ার হার ধ্রুবক যেরকম হচ্ছে তোমার টেম্পারেচার উপর মানে বেসিস করতেছে, এবং কে ডাব্লিউটাও মানে আয়নিক গুণফলটাও হচ্ছে তোমার টেম্পারেচার উপর বেসিস করতেছে। যদিও তোমার মানে দেখতে মনে হতেছে যে না, আমার আয়নিক গুণফল তো তোমার হচ্ছে মোলারিটির উপর ভিত্তি করার কথা, কারণ আমি দেখতেছি যে আমার আয়নিক গুণফল হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা গুণফল। কিন্তু ওই যে বিক্রিয়া হার ধ্রুবকের মতো এটাও কিন্তু হচ্ছে ঘনমাত্রার উপর মানে নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। এখন তাপমাত্রার উপর নির্ভর কি, কারণ কেন করে বা কিভাবে করে দেখো, তোমার আয়নিক গুণফলটা হচ্ছে একটা বিশুদ্ধ পানিকে তুমি বিয়োজিত করতেছো, ঠিক আছে? একটা বিশুদ্ধ পানিকে বিয়োজিত করলে কি হয়, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। এখন এই বিয়োজনের যে মানে প্রক্রিয়াটা, সেটা একটা হচ্ছে তোমার একটা তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক, ঠিক আছে? মানে হচ্ছে তুমি এই রিয়াকশনটা যদি তুমি সাধারণ অর্থে করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে আগে মানে এক্সট্রা হচ্ছে বাইরে থেকে টেম্পারেচার দিতে হবে। তাহলে যে সকল তাপহারী বিক্রিয়া তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাপহারী বিক্রিয়াতে, তাহলে লাসাতেলের নীতি অনুযায়ী তোমার কি হবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ তোমার পানির যে বিয়োজন মাত্রাটা সেটা বেড়ে যাবে, এবং পানির যদি বিয়োজন মাত্রাটা বেড়ে যায়, তাহলে পানি বিয়োজন মাত্রা মানে পানির মূল যে যৌগটা সেটা ভেঙে কি তৈরি হবে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে? মানে বিয়োজন মাত্রা বেড়ে গেছে, আমরা তাপমাত্রা বাড়াই দিছি, মানে বিয়োজন মাত্রা বেড়ে গেছে, বিয়োজন মাত্রা বেড়ে যাওয়ার কারণে পানির মূল অণু ভেঙে তোমার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা আলাদা আলাদা তোমার মূলক তৈরি করবে। এবং এই দুইটা আলাদা আলাদা মূলকের পরিমাণ যত তোমার পানিতে বৃদ্ধি পাবে, তত বেশি তাদের কি হবে, ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এবং তার সাথে সাথে তোমার হচ্ছে কে ডাব্লিউ এর মান বৃদ্ধি পাবে, কারণ তোমার কে ডাব্লিউ হচ্ছে এই দুইটা ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে আমার কে ডাব্লিউ এর মান হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, এবং এটা একটা এন্ডোথার্মিক বিক্রিয়া। সো এই ক্ষেত্রে আমরা যে এই জিনিসগুলো দেখছি যে কে ডাব্লিউ কত 10^4, এই যে ভ্যালুগুলো তোমাদেরকে দেখাইছি, এবং পিএইচ লগারিদম, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এক্সামে এই জিনিসগুলো বারবার আসে। এবং এই যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো, এই টার্মগুলো হচ্ছে তোমাদের মানে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে পড়বা, নোট করবা এবং ভালোভাবে মুখস্থ করবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা মৃদু অ্যাসিড বা ক্ষারের হচ্ছে বিয়োজন ধ্রুবক সম্পর্কে জানবো, ঠিক আছে? সো এখন বিয়োজন ধ্রুবক স্পেসিফিক্যালি সবার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড বা হচ্ছে তোমার আহ, কি বলে দুর্বল অ্যাসিড বা স্ট্রং ক্ষার দুর্বল ক্ষার এসব জন্য ব্যবহার করা হয়। তবে তোমার বিয়োজন ধ্রুবক আমরা এই অধ্যায়ে মূলত মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবক সম্পর্কে জানবো। সহজ হচ্ছে মানে কে এবং কে, এই আর কি। কেন, কারণ হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক আসলে জিনিসটা কি, এটা জানার আগে তোমাকে আগে একটু হচ্ছে আমি সংজ্ঞাতে আসি। দেখো, এসিডের বিয়োজন ধ্রুবক বলা হচ্ছে কে এ দ্বারা প্রকাশ করা, এবং এটার সংজ্ঞাতে বলা হচ্ছে যে তোমার প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোন এসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থা থাকে। অর্থাৎ ধরো তোমার কাছে 1 লিটার জলীয় দ্রবণ আছে, ঠিক আছে? এবং ধরো তোমার কাছে 3, ধরো তোমার কাছে 4, 4 পরিমাণ ধরো তোমার কাছে এসিড আছে, ঠিক আছে? এবং এই 4 থেকে ধরো তুমি 2 ওই 1 লিটারের জলীয় দ্রবণের মধ্যে মিশ্রিত করে দিলা, ঠিক আছে? মিশ্রিত করে দিলা। এই যে 2 পরিমাণ যে মিশ্রিত করছো, 4-এর থেকে 2, এই যে পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে তোমার জলীয় দ্রবণ, ওইটাই তোমার হচ্ছে বিয়োজন ধ্রুবক। এখন তুমি যদি 4 থেকে 2 মিশ্রিত করছো, মানে 4 থেকে যদি 3 মিশ্রিত করতে, তাহলে কি হতো, বেশি পরিমাণ তোমার মোল সংখ্যা মানে দ্রবণে বিয়োজিত অবস্থায় থাকতো। বিয়োজিত অবস্থা মানে কি, মানে মিশে যেত, মানে হচ্ছে তোমার যে পানির অণু আছে ওই অণুগুলোর সাথে রিয়েকশন করে বন্ড তৈরি করতো, ঠিক আছে? মানে বিয়োজিত হয়ে যেত বা পানির সাথে তোমার একটা যৌগ তৈরি করতো। সো এই জিনিসটাই মূলত হচ্ছে তোমার মানে বুঝায় যে তোমার বিয়োজন ধ্রুবক, তারা বুঝায় যে তোমার কি পরিমাণ একটা
তোমার এসিড বা ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় থাকে। আমি আবার বলি, ধরো প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো এসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ, মানে মোট মোল সংখ্যা, মানে ধরো তোমার কাছে 2 মোল এসিড আছে, 3 মোল এসিড আছে, এটা যে অংশ তোমার বিয়োজিত অবস্থায় থাকে তা এসিডের বিয়োজন ধ্রুবক। এবং ক্ষারের ক্ষেত্রে সেম, প্রতি লিটার জলীয় দ্রবণ উপস্থিত কোনো ক্ষারের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি বলে। এখন বিয়োজন ধ্রুবক কে বা কেবি এই জিনিসটা জানার গুরুত্ব আরো আছে। ধরো হচ্ছে তোমার সব এসিড তো ধরো তোমার স্ট্রং না, বা সব এসিড তোমার হচ্ছে বা সব বেজ হচ্ছে তোমার স্ট্রং না, কিছু বেজ হচ্ছে বা ক্ষার আছে তোমার দুর্বল, বা কিছু হচ্ছে তোমার কি বলে এসিড আছে হচ্ছে দুর্বল। তো আমরা এসিডের মানে জেনারেল যে নেচার বা প্রকৃতি সম্পর্কে কি জানি, যে আমার স্ট্রং এসিড গুলা জলীয় দ্রবণ বেশি পরিমাণ তোমার হচ্ছে বিয়োজিত হয়। মানে তাদেরকে জলীয় দ্রবণে যদি তুমি 4 মোল দিতেছো, তারা পুরোটা হচ্ছে বিয়োজিত হয়ে পানির সাথে বিয়োজিত হয়, এবং নিউট্রাল যে ওয়াটারটা আছে, বিশুদ্ধ পানিটা আছে, সেটার পিএইচ কে দ্রুত কমায় ফেলবে। অর্থাৎ 7 থেকে দ্রুত 1-এর দিকে নিয়ে যাবে, ঠিক আছে? 1-এর দিকে নিয়ে যাবে। আর তোমার যদি তুমি হচ্ছে একটা দুর্বল অ্যাসিড মিশ্রিত করো, যেমন হচ্ছে কি দুর্বল অ্যাসিড, তুমি ধরে নিতে পারো যেমন একটা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা তোমার দুর্বল অ্যাসিড, একটা ইথানোয়িক অ্যাসিড হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড গুলো হচ্ছে তোমার আমরা কোথায় ব্যবহার করি বলতো? ইথানোয়িক অ্যাসিড আমরা হচ্ছে তোমার আচারে ব্যবহার করি, ভিনেগার আর কি, ভিনেগার তৈরিতে আমরা ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করি। এখন তোমার আচার খাও, যাই খাও, আচার খেলে কি কিছু হয়? কিছুই হয় না। মানে এই অ্যাসিড গুলো মূলত হচ্ছে আচারকে ভালো রাখতে বরং আরো হচ্ছে সাহায্য করে। তো এই জিনিসগুলো আমরা অন্য অধ্যায়ে জানবো কিভাবে আচারকে ভালো রাখে। বাট এই অ্যাসিড গুলা, দুর্বল অ্যাসিড গুলা কিন্তু হচ্ছে তোমার শরীরে কোনো ক্ষতি করে না, ঠিক আছে? কিন্তু ধরো তুমি ল্যাবরেটরিতে কাজ করতেছো, সালফারিক অ্যাসিড নিছো, তো আবার মানে টেস্ট করে ফেলিও না আর কি, যাই হোক। তো সালফারিক অ্যাসিড হচ্ছে ধরো যদি তুমি মানে খাও, ঠিক আছে, কি হবে? তোমার পুরো হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত যা আছে গলা সব জ্বলে যাবে, কজ খুব একটি স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? তো অ্যাসিড গুলা হচ্ছে তোমার এইভাবেও টেস্ট করা যায়। কিভাবে? তোমার চামড়ায় তুমি একটা ইথানোয়িক অ্যাসিড ফেলবা, আবার এক ফোঁটা হাইড্রো সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড ফেলবা, এই হচ্ছে কথা। এভাবে তুমি তুলনা করতে পারো, বাট ডোন্ট ট্রাই এট হোম। সো আবার হচ্ছে অন্যভাবে তুলনা করা যায় কিভাবে? এই যে এইভাবে বিয়োজন ধ্রুবকের মাধ্যমে। যদি তুমি একটা জলীয় দ্রবণে একটা অ্যাসিড মিশ্রিত করলা, ধরো সেটা আননোন অ্যাসিড কাইন্ড অফ মিশ্রিত করলা, তুমি জানো যে তোমার জলীয় দ্রবণ সেটা একটা বিশুদ্ধ ওয়াটার, ঠিক আছে? বিশুদ্ধ ওয়াটার, তুমি বিশুদ্ধ ওয়াটার কোথায় পাবে? যদি কোথাও থেকে না পাও, তাহলে হচ্ছে তোমার যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার গুলা খাই, মানে এগুলো অলমোস্ট মানে থাকে pH 7 এর কাছাকাছি থাকে আর কি। মূলত হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রেশ মানে বোতলজাত থাকে। সো ওগুলা নিবা। মানে একবারে বিশুদ্ধ ওয়াটার তো আসলে তৈরি করা খুব ডিফিকাল্ট, মানে এগুলো ল্যাবরেটরিতে অনেক হচ্ছে তোমার কমপ্লেক্স মানে প্রসেস মানে প্রসিডিওর মধ্যে যায় যে বিশুদ্ধ, বাট তবু অলমোস্ট কাইন্ড অনেকটাই বিশুদ্ধ। সো এগুলোর মধ্যে যদি তুমি ধরো একটা আননোন অ্যাসিড, ধরো তুমি এটা জানো একটা আননোন অ্যাসিড তুমি মিশ্রিত করলা, করলে কি হবে? দেখবা যে আননোন অ্যাসিড মিশ্রিত করলে ওই পানির পিএইচ অনেক মানে খুব কম ডিফ্লেকশন হবে। অর্থাৎ ধরো হচ্ছে 7 থেকে তোমার খুব কম সরবে, ঠিক আছে? 7 থেকে খুব কম সরবে। কিন্তু যদি তুমি একটা স্ট্রং অ্যাসিড ব্যবহার করো, যে ধরো একটা সালফিউরিক অ্যাসিড, দেখবা যে অনেক কমে গেছে পিএইচ, ঠিক আছে? আর এটা মাপতে পারবো হচ্ছে পিএইচ পেপার দিয়ে বা হচ্ছে ডিজিটাল পিএইচ মিটার দিয়ে তুমি মাপলা, ঠিক আছে? সো এই বিয়োজন ধ্রুবক এটাই বোঝায় যে তোমার প্রতি লিটার জলীয় দ্রবণে তোমার কোনো অ্যাসিড বা ক্ষারের কত মোল, মানে যে টোটাল মোল আছে তার কি পরিমাণ অংশ তোমার বিয়োজিত হয়েছে, এই জিনিসটা বোঝায়। তো বিয়োজনের সাথে সাথে আমরা তো বারবার পিএইচ এর কথাটা আমি উল্লেখ করেই দিছি, যে তোমার কে এ বা কে বি এর মান যত বৃদ্ধি পাবে আমার পিএইচ বা পিওএইচ যেটাই বলো, পিওএইচ যাই বলো, তো এটার পরিমাণ হচ্ছে তোমার বৃদ্ধি পাবে। কারণ ধরো তুমি মানে কে এর পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি। কারণ কেন? আমি একটা স্ট্রং অ্যাসিড ব্যবহার করছি, সেটা অনেক ফাস্ট তোমার হচ্ছে বিয়োজিত হয়েছে। জলীয় দ্রবণে হাইড্রোজেন তোমার যে আয়ন আছে সেটার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়েছে? কে এর মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার পিএইচ, মানে পিএইচ এর মান এটা আপেক্ষিক অর্থে মানে কমে যেতেছে, যে আমার 7 থেকে 1-এর দিকে যেতেছে। বাট এটা দ্বারা কমে যাওয়া না, মানে এটা দ্বারা বোঝাইতেছে এটা স্ট্রং হইতেছে, ঠিক আছে? স্ট্রং হইতেছে। আবার যদি ধরো তুমি হাইড্রোক্সিল আয়ন মিশাইতেছো বেশি পরিমাণ, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই দিছো, মিশিয়ে দিলে কি হবে? তোমার হচ্ছে পিএইচটা ডান দিকে সরবে, অর্থাৎ 7 থেকে 13 14 বা 12 দিকে যাবে। মানে হচ্ছে তোমার কেবি এর মান বৃদ্ধি পাবে, মানে হচ্ছে জলীয় দ্রবণটা আরো অনেক বেশি বেসিক হইতেছে, আরো অনেক বেশি ক্ষারীয় হইতেছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন দুর্বল ক্ষার আছে, কিরকম ক্ষার? দুর্বল ক্ষার যেমন তোমরা ইস্ট ব্যবহার করো বেকিং মানে হচ্ছে খাওয়াতে, তারপর হচ্ছে আবার হচ্ছে তোমার
আরো দুর্বল ক্ষার আছে, যেমন হচ্ছে সাবান। কাপড় সাবান হচ্ছে তোমার ক্ষার ব্যবহার করে। তো ওগুলো হচ্ছে তোমার স্কিনের জন্য ক্ষতিকর না, ঠিক আছে। কিন্তু হচ্ছে তোমার অনেক স্ট্রং ক্ষার আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো মানে হচ্ছে অনেক স্ট্রং ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমার কখনো ভুল ক্রমে ল্যাবরেটরিতে কাজ করতে তোমার হাতে পড়ে, খেয়াল করবা হচ্ছে তোমার হাতে একটু চুলকাবে, বা হচ্ছে ধরো ইচি একটা, মানে ইচি একটা শব্দ আছে না, ইচি। তো এরকম ইচি একটা ভাব আসবে তোমার হাতে। তো এরকম আর কি বিয়োজন দ্রবক সম্পর্কে আমরা আহ, জানতে পারি। আর বিয়োজন দ্রবকের সংজ্ঞাগুলা খুবই ইম্পর্টেন্ট, সংজ্ঞাগুলা ভালোভাবে শিখবা। সেটা হচ্ছে তোমাকে এক্সামে ডিরেক্ট হচ্ছে এই জিনিসগুলো আসে। আর বিয়োজন দ্রবক আমরা নেক্সট যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা মানে টপিকটা পড়বো, ওইটাতে অনেক ভালোভাবে এই জিনিসটা কাজে লাগবে, তাই তোমাকে একটু ভালোভাবে ডিপলি হচ্ছে জিনিসটা এক্সপ্লেনেশন করলাম। সো আমরা হচ্ছে এখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা পড়বো, ঠিক আছে। সো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা যে মানে তোমাকে, এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসলে তোমাকে কি বুঝায় আর কি বুঝাইতে চাইতেছে। দেখো বইয়ের ভাষায় কি লেখা আছে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র মূলত মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। এখন এই ডেফিনেশন মানে এই ডেফিনেশনটার দিকে যদি একটু তাকাও, তাহলে কয়েকটা জিনিস তোমার কাছে মানে আননোন মনে হবে। প্রথমে আসে কি মৃদু তড়িৎ বিশ্লেষণ। মৃদু তড়িৎ বিশ্লেষণটা কি? দেখো, আমরা এই অধ্যায়ের শুরু থেকে বলতেছি যে আমরা বিশুদ্ধ পানি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো বিশুদ্ধ পানি, যদি তুমি কোনো একটা পানি তৈরি করতে পারো, পানি তৈরি করা বলতে মানে যদি তোমার কাছে একটা বিশুদ্ধ পানি থাকে, কাইন্ড অফ ধরো হচ্ছে যার pH 7 একবার নিউট্রাল, ওই বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। মনে রাখবে, বিশুদ্ধ মানে একবার বিশুদ্ধ পানি, ধরো হচ্ছে তুমি জানো যে আমরা বাসা বাড়িতে বা যে কোনো গ্রামে অনেক মানে ভয় থাকে যে ধরো তোমার বিদ্যুতের লাইন যদি ছেড়ে কোনো কারণে হচ্ছে তোমার পানিতে হচ্ছে পড়ে যায়, তাহলে হচ্ছে মানে পানিটা শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে। অথবা আমরা মেয়েরা যারা হচ্ছে আমাদের মানে হেয়ার ড্রায়ার ব্যবহার করি, ঠিক আছে। এই হেয়ার ড্রায়ার ধরো কোনো কারণে ভুলে বেসিনে পড়ে গেল বা কোথাও পড়ে গেল, ওইখানেও কিন্তু অনেক দুর্ঘটনা এভাবে ঘটে। তোমার প্রশ্ন হতে পারে তাহলে হচ্ছে পানি তো আমরা ছোটবেলা থেকে জানি যে পানি হচ্ছে একটা বিদ্যুৎ সুপরিবাহী বা ধরো বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। কেন পরিবহন করে দেখো, মানে আমরা যে বেসিক্যালি পানি দেখি বা আমরা যে সকল পানি খাই, মোটামুটি এগুলোর পিএইচ ধরো 7 থেকে একটু কম, ধরো 6.5 থেকে 8.5, কাইন্ড অফ আমার হচ্ছে এই রেঞ্জটা মনে নেই, এরকম থাকে আর কি। বা হচ্ছে ধরো আর একটু কম থাকে। তো এই রেঞ্জের পানিগুলো দেখো পিএইচ 7 থেকে কম। তো 7 থেকে কম মানে কি, ধরো 7 থেকে একটু কম মানে পানির মধ্যে মানে একটু বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন আছে, ঠিক আছে। একটু কম পরিমাণে কি আছে, হাইড্রোক্সিল আয়ন আছে, মানে এদের তারতম্য ঘটছে। এদের তারতম্য ঘটার কারণেই মূলত ওরা পানিতে আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহ করতে পারে, ঠিক আছে। কিন্তু যদি তুমি একটা কি বলে একটা হচ্ছে বিশুদ্ধ পানি নাও, যেটা হচ্ছে তোমার পিএইচ একবার হচ্ছে 7, অর্থাৎ যেখানে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পুরোপুরি সমান, ঠিক আছে। ওই ওই পানিগুলা কিন্তু হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করে না। এখন এটা বেসিস করতেছে তুমি কি ধরনের এসিড বা ক্ষার মিশাইতেছো। যদি তুমি একটি স্ট্রং অ্যাসিড মিশাও, তাহলে পিএইচ অনেক বেশি কমে যাবে এবং ওই পানিটা অনেক বেশি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আর যদি তুমি একটা লঘু অ্যাসিড মিশ্রিত করো, যেমন ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, একটা লঘু অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের অন্যান্য গ্রুপের যে সকল মানে অ্যাসিড গুলো আছে, ঠিক আছে। তো এইসব জানিও যে ওইসব অ্যাসিড গুলো যারা, তারা হচ্ছে তোমার যে সাকসিনিক অ্যাসিড, অলিক অ্যাসিড, এসব অ্যাসিড গুলা এ হচ্ছে মৃদু অ্যাসিড। তো এইসব অ্যাসিড গুলাকে যদি তুমি হচ্ছে জলে যখন মিশ্রিত করো, এরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে। কেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন হবে? কারণ এটা লঘু অ্যাসিড, তোমার হচ্ছে পিএইচটাকে কম নামাইতে পারতেছে, ওই কারণে পানিটা কম বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে। আর মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার তো তোমরা আগেও বলছি, অর্থাৎ যে সকল অ্যাসিড জলে যখন অল্প পরিমাণে বিয়োজিত হয় তারা মৃদু অ্যাসিড, আর যারা বেশি পরিমাণে বিয়োজিত হয় তো তারা হচ্ছে তোমার আহ মানে সরি, আর যে সকল ক্ষার হচ্ছে অল্প পরিমাণে বিয়োজিত হয় তারা মৃদু ক্ষার, ঠিক আছে। তো সল্টের লঘুকরণ সূত্র বলতেছে মূলত মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন কি ধরনের সম্পর্ক স্থাপন করতেছে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ আছে, অর্থাৎ মৃদু অ্যাসিড বা ক্ষার এর বিয়োজন মাত্রার সাথে এর ঘনমাত্রা কি সম্পর্ক স্থাপন করতেছে। এখন আরেকটা জিনিস যে সহজ ভাষায় বলতে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা আলফা এবং তার মোলার ঘনমাত্রা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আলফা, আমি আবার বলি একটু ঠান্ডা মাথায় শুনো, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের বিয়োজন মাত্রা আলফা, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা আলফা, টেম্পারেচার কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা চেঞ্জ হতে পারবে না, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের
বিয়োজন মাত্রা আলফা এবং তার মোলার ঘনমাত্রা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। কারণ তোমার কাছে একটা নতুন টার্ম আসছে বিয়োজন মাত্রা আলফা কি, ডিগ্রি অফ মানে হচ্ছে ডিসোসিয়েশন, মানে আলফাটা কি, আলফা মানে হচ্ছে কি পরিমাণ বিয়োজিত হইতেছে, মানে বিয়োজনের মাত্রাটা কি বেশি বিয়োজিত হইতেছে না আমার কম বিয়োজিত হইতেছে। ঠিক আছে, এই যে বিয়োজন মাত্রা সেটা আমার মোলার ঘনমাত্রা কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে তোমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ঠিক আছে, যদি তোমার এক্সামে আসে তাহলে এইটা লিখবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিস্ফোরণের বিয়োজন মাত্রা আলফা এবং তার মোলার ঘনমাত্রা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলটা একটু বাদ দাও, ঠিক আছে, বর্গমূলটা বাদ দাও, বাদ দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমার বিয়োজন মাত্রা আমার ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা পরে ভাবো। একটা জিনিস তো দেখতেছো যে আমার হ্যাঁ আলফা সমানুপাতিক 1/c, যে আমার বিয়োজন মাত্রা যে আমার কতটুকু বিয়োজিত হয়ে যেতেছে, কতটুকু ক্ষয়ে যেতেছে, তা আমার ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। এই জিনিসটা একটু সাংঘর্ষিক মনে হতেছে না? যে হ্যাঁ আমার জলীয় দ্রবণে যদি ঘনমাত্রা আমি বাড়াই দিই তাহলে আমার কি হবে, ঘনমাত্রা বাড়াই দিলে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন থাকবে, বেশি পরিমাণে বিয়োজিত হওয়ার কথা না। জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে ধরো তুমি যদি জলীয় দ্রবণে আয়তন বাড়ায় দাও, ধরো ধরো তুমি এমন একটা জলীয় দ্রবণ নিছো যেটার মানে জলীয় দ্রবণ নিছো যেটার আয়তন ধরো হচ্ছে 5 লিটার, ঠিক আছে 5 লিটার, এবং তাতে তুমি ধরো হচ্ছে 3 মোলারের হচ্ছে মানে 3 মোলার এসিড বা 3 মোলার বেজ মিশ্রিত করছো। ঠিক আছে, এখন এই 5 লিটারটাকে যদি তুমি কি করো বাড়াইয়া 7 লিটার করো, সাপোজ তুমি সেম 3 মোলার 5 লিটারে ধরো দুইটা পাত্র নিছো, একটা হচ্ছে তোমার 5 লিটার একটা পাত্র, সেটার মধ্যে তুমি 3 মোলার কি মিশ্রিত করছো, এসিড মিশ্রিত করছো, আরেকটা পাত্র নিছো 7 লিটারে, সেটাতেও তুমি 3 মোলার তোমার এসিড মিশ্রিত করছো। ঠিক আছে, এখন দেখো এইটাতে পানির পরিমাণ বেশি আর দ্রাবকের পরিমাণ বেশি, এটাতে দ্রাবকের পরিমাণ কম। ঠিক আছে, এখন তুমি ধরো সাপোজ এই দুইটা একটা মানে ট্যাংয়ের গ্লাস, তো এটা একটা ছোট ট্যাংয়ের গ্লাস যেটাতে ধরো তুমি কম ট্যাং ধরে, এটাতে বেশি মানে হচ্ছে পানি ধরে। ঠিক আছে, সো দুইটা পাত্রে তুমি সমান পরিমাণ ট্যাংয়ের গুঁড়ো মিশাইছো, একটাতে একটা গ্লাসে পানি কম ধরে আর একটা গ্লাসে পানি বেশি ধরে। তো যেটাতে তুমি পানি কম ধরে সেটাতে যদি তুমি ট্যাং মিশ্রিত করো তাহলে কি হওয়ার কথা, তোমার হচ্ছে আহ কি হবে, ট্যাংটা গাঢ় হবে, অনেক ঘন হবে, এবং দেখা যাইতেছে যে তোমার কিছু পরিমাণ ট্যাংয়ের গুঁড়ো নিচে অদক্ষেপ অবস্থায় থাকে। কেন? কারণ ধরো 5 লিটারের মধ্যে তুমি যে পরিমাণ ট্যাংয়ের গুঁড়ো দিছো তারা পুরোপুরি বিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত না, তোমার আয়তন আরো বেশি দরকার। ঠিক আছে, তো অসওয়ালটার দরকার হচ্ছে আমার ট্যাংটা ভালো হয় না, আমি কত বেশি পরিমাণ ট্যাংয়ের গুঁড়ো গুলাকে মিশ্রিত করে ফেলতে পারছি, এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণের মানে হচ্ছে মূল উদ্দেশ্য। আমার ট্যাংটা ভালো হবে, ট্যাংটা একটি স্ট্যান্ডার্ড সলিউশন হবে, খাইলে আমার মেহমান স্বাদ পাবে, এই জিনিসটা না। যে আমার ধরো 3 মোলারের ট্যাংয়ের গুঁড়ো তুমি 5 লিটার মিশ্রিত করলা, হ্যাঁ ভালো কালার আসে, ভালো সলিউশন তো, বাট নিচে দিয়ে একটা ধরো ট্যাংয়ের গুঁড়ো তোমার হচ্ছে জমে গেছে 7 লিটার, ধরো আরেকটা গ্লাস যেটা তো অনেক বেশি পানি, আর 2 লিটার পানি, সেম পরিমাণ ট্যাংয়ের গুঁড়ো মিশ্রিত করছো, ট্যাংয়ের গুঁড়োটা হচ্ছে তোমার হ্যাঁ একটা সলিউশন ভালো হয় না, মিষ্টি ভালো আসে না, বাট কি হচ্ছে ট্যাংয়ের গুঁড়ো খুব ভালোভাবে মিশছে, একবারে একটু হচ্ছে তোমার মানে নিচে অধক্ষিপ্ত পড়ে নাই। ঠিক আছে, তো অধক্ষিপ যে না পড়াটা এই ক্রেডিটটা ওয়ার্ল্ড নিতে চায় যে আমার হ্যাঁ ট্যাং ভালো নেই ডাজেন্ট ম্যাটার, আমার সলিউশনটাতে আমার ট্যাংয়ের গুঁড়োগুলো ভালোভাবে মিশ্রিত হয়েছে। এই জিনিসটা তারা বুঝাইতেছে কি, যে আমার ঘনমাত্রা যত কমতাছে বিয়োজন বেশি বাড়তেছে, কেন? স্পেস বেশি পাইতেছে। ঠিক আছে, বিয়োজন বেশি হইতেছে, ঘনমাত্রা কমে কিভাবে, যদি তোমার কাছে ধরো সেম এই যে আমার 3 মোলার আমি 5 লিটার মিশেছি, যে ঘনমাত্রা আমি পাবো, যে ঘনত্বটা পাবো, 3 মোলারকে যদি আমি 7 লিটার মিশাই ঘনমাত্রা অবশ্যই কমে যাবে। তো এই ঘনমাত্রা কমে গেলে আমার কি হবে, বিয়োজন মাত্রা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? স্পেস বেশি পাবে, পানি বেশি হয়ে গেছে, যার ফলে পানির অণুগুলা ট্যাঙ্কের গুলাকে বেশি অ্যাবজর্ব করবে, বেশি অ্যাবজর্ব করার কারণে সুন্দরভাবে মিশ্রিত হবে, নিচে কোনো প্রিসিপিটেট বা অদক্ষেপ পড়বে না। কিন্তু যদি তোমার কাছে হচ্ছে মানে ঘনমাত্রা বেশি হয়, অর্থাৎ আয়তন ছোট হয়, ঘনমাত্রা বেশি হইতেছে, ঠিক আছে, ঘনমাত্রা বেশি হলে আমার বিয়োজন মাত্রা কমে যাবে। কেন কমে যাবে? কারণ আমার স্পেস কম, পানি কম, তো হচ্ছে বেশি পরিমাণ সুন্দরভাবে বিয়োজিত হয় নাই, না হওয়ার কারণে আমার হচ্ছে গিয়ে বিয়োজন মাত্রা কমে যেতেছে। তো এই জিনিসটা প্রথমত তোমার কাছে সাংঘর্ষিক মনে হতে পারে যে না স্যার কিভাবে সম্ভব, যে আমার যদি আমি ট্যাঙ্ক গুলা বেশি দিই তাহলে আমার বিয়োজন মাত্রা বেশি হওয়ার কথা না, মানে বিয়োজন মাত্রা বেশি হওয়ার কথা না। যদি তুমি হচ্ছে ট্যাঙ্ক গুলো বেশি দাও তোমার বিয়োজন মাত্রা কমে যাবে, কারণ প্রিসিপিটেট পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালোভাবে শিখবা। অসওয়াল্ডের এই 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 জিনিসটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট যদি পরীক্ষা আসে, আলফা ভেরিয়েজেস বা আলফা সমানুপাতিক 1/√c,
তো এই সমানুপাতিকের জন্য একটা ধ্রুবকের প্রয়োজন, এবং সেই ধ্রুবকটা হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক কে এ। তো ওইটা থেকে মূলত তোমার যে মানে সূত্রটা আসে কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এই যে এই সূত্রটা আসে কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, অর্থাৎ রুটকে যদি তুমি ওই পাশে নিয়ে যাও, দুই পাশে বর্গ করো, তাহলে এই রুটটা কাটা গেছে আর এটার উপর একটা মানে স্কোয়ার থাকে, ঠিক আছে, এটার উপর একটা স্কোয়ার থাকে, এটার উপর একটা স্কোয়ার থাকে। আর সিটাকে যদি এপাশে পাল্টে দাও তাহলে কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, কে বি ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। এটা মানে এসিডের জন্য যা কাজ করে এবং ক্ষারের জন্য সেম একই নিয়মে কাজ করে, মানে এই জিনিসটা হচ্ছে দুইজনের জন্য। আর এখানে হচ্ছে তোমার বেসিক জিনিসপাতি দেওয়া আছে যে মানে এটা সীমাবদ্ধতা, ঠিক আছে। এটা অবশ্যই হচ্ছে মৃদু অ্যাসিডের জন্য ব্যবহার করবে, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের জন্য প্রয়োজন হয়। কারণ কেন, তীব্র অ্যাসিডকে যদি তুমি কোনো একটা সলিউশনে মিশ্রিত করে খুব ফাস্ট তোমার বিয়োজিত হয়ে যাবে, সো তখন হচ্ছে এই জিনিসগুলা মানে মেজারমেন্ট করা খুবই ডিফিকাল্ট। সো এই জিনিসগুলো মূলত হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যারা খুব মানে আস্তে আস্তে ডিগ্রেড হয়, খুব আস্তে আস্তে ডিসোসিয়েট হয়, তাদের জন্য, ঠিক আছে। সো হচ্ছে এই যে বিয়োজন মাত্রার সংজ্ঞাটা আছে, কোনো বিশেষিত যত অংশ অণু ভেঙে আয়নে পরিণত হয়, ঠিক আছে। তো বিয়োজন মাত্রার সাথে এই সংজ্ঞার তালগোল পাকায় ফেলিও না, খুব ভালোভাবে দুইটা সংজ্ঞা ভালোভাবে দেখবা, দেখলে বুঝতে পারবা। আর এখানে তো সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর আমি এখানে সূত্রগুলো দিয়ে দিছি, হ্যাঁ, সূত্রগুলো তোমার হচ্ছে দিয়ে দেওয়া আছে যে আলফা দ্বারা বিয়োজন মাত্রা, সি দ্বারা আদি গণমাত্রা, কে মৃদু অ্যাসিডের সাম্য ধ্রুবক, কে বি মৃদু অ্যাসিডের ক্ষার ধ্রুবক, এবং পিএইচ ইকুয়ালস টু লগারিদম আলফা ইনটু সি, ঠিক আছে। কে ইনটু কে বি ইকুয়ালস টু 10 টু দি ইনভার্স সি, কে হচ্ছে আমার 10 টু দি ইনভার্স 7, কে বি 10 টু দি ইনভার্স 7, দুটাই গুণ করলে 10 টু দি 4, এটা আমরা এগুলো আগে পড়ছি। তো আসো এটার উপর আমরা কিছু ম্যাথ করি, ঠিক আছে। তো আমাদের মূল সূত্রটা কি, আমাদের মূল সূত্রটা হচ্ছে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কে এ হচ্ছে কে এ লিখতে তো আসলে পারতেছি না, আমি মাস দিয়ে লেখার চেষ্টা করতেছি, হতেছে না। কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তোমার কে এ বা কে বি, ঠিক আছে, কে এ বা হচ্ছে তোমার কে বি, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার আলফা স্কোয়ার সি। এখানে আলফা হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক আর সি হচ্ছে তোমার ঘনমাত্রা। এখন আমরা সামনে বাফার দ্রবণে ম্যাথ করবো। সো বাফার দ্রবণে ম্যাথ করতে গেলে তুমি এইটাকে হচ্ছে তোমার মৃদু অ্যাসিডের জন্য ম্যাথটা করতে বলছে, যদি বাফার দ্রবণ মৃদু অ্যাসিড দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। হ্যাঁ, রক্ত একটা বাফার দ্রবণ কেন, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে, বাফার দ্রবণ। বাট হচ্ছে তোমার এই ধরনের ম্যাথগুলো তুমি একটু জাস্ট দেখে নিতে পারো আর কি, জাস্ট ম্যাথগুলোর সাথে তুমি ইউজ টু হইতেছো যে ম্যাথগুলো আসলে কিভাবে ফাংশন করে। তো আমার দেখো তোমাকে বলতেছে যে 0.1 মোলার এসিটিক অ্যাসিড, দেখো এসিটিক অ্যাসিড আমি বারবার বলছি যে ইথানোইক অ্যাসিডের একটা নাম এসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, কখনো এই ধরনের ম্যাথ কোনো স্ট্রং অ্যাসিডের জন্য হবে না, তোমাকে সালফিউরিক অ্যাসিড বলবে না 0.1 মোলার একটা সালফিউরিক অ্যাসিড, নো। বা এইচসিএল বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাদের জন্য কখনো বলবো না তোমার জন্য এই ম্যাথটা আসবে অ্যামোনিয়ার জন্য, ঠিক আছে। বা হচ্ছে ইথানোইক অ্যাসিডের জন্য, হাইড্রোজেন ক্লোরাইডের জন্য, যারা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা কি, 0.1 মোলার এসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা 1.35%, বা আলফা দেওয়া হলো, তাহলে বিয়োজন ধ্রুবকের মান কত, মানে তোমাকে কে এর মান জানতে চাইছি। এখন কে এ বা কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার, আমি বলছি। তো তুমি কে এ বের করবা না কে বি বের করবা, তুমি একটু ভালোভাবে দেখো কে এ কার জন্য, এসিডের সাম্যধ্রুবক, আর কে বি কার, বেজের সাম্যধ্রুবক। সো তোমাকে তো এসিটিক অ্যাসিড আগেই বলে দিছে এখানে। সো তুমি কে এ বের করবা, নট কে বি। সো এখানে অবশ্যই কে এ লিখবা, যে বই তো লেখা আছে কে এ, ঠিক আছে। সো কে এ না কে বি, এটা নিয়ে কখনো হচ্ছে কনফিউশন হওয়া যাবে না যে আমার কারটা বের করতে হবে। 0.1 মোলার এসিটিক অ্যাসিড বিয়োজন মাত্র 1.35% হলে বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করো। তো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র থেকে আমরা পাইছি যে কিভাবে, ওই অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কি, আমার বিয়োজন মাত্রা আমার হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো হচ্ছে ওই যে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা কে আর কে বি ব্যবহার করছি, মানে সামুদ্রিকগুলো ব্যবহার করে হচ্ছে এই সূত্রটা পাইছি, কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি। আলফার মান কত, 1.35% বা 0.0135 বসাইছো, সি বসাইছো, তো তোমার কে এর মান আইছে। এখন আরেকটা ম্যাথ দেখো, সেম, খুব সহজ ম্যাথ। দেখো তোমাকে বলতেছে যে হাইড্রোজেন ফ্লোরাইডের কে এ, ঠিক আছে, 6.8 ইন্টু টেন ইনভার্স 4 হলে হাইড্রোজেন ফ্লোরাইডের অনুবন্ধী ক্ষারক এফ মাইনাস এর কেবি এর মান কত। মানে ধরো আহ, এই ম্যাথটাতে তোমাকে একটা অনুবন্ধী ক্ষারক সম্পর্কে জানতে চাইছে। আমরা এখন অনুবন্ধী ক্ষারক টপিকটাতে আসিনি, বাট হচ্ছে টপিকটাতে আমরা আসবো, তখন এক্সপ্লেনেশন করবো যে অনুবন্ধী ক্ষারক কি, ওই জিনিসটা একটু পরে দেখো। এখন তোমরা হচ্ছে বেসিক্যালি জানো যে দেখো আহ, আমি যদি হাইড্রোজেন ক্লোরাইডকে ভাঙি, আমি এত সুন্দর করে লিখতে পারতেছি না, বাট কি উৎপন্ন হতেছে তোমার, হাইড্রোজেন প্লাস আয়ন প্লাস তোমার হচ্ছে গিয়া ফ্লোরিন মাইনাস, ঠিক আছে। সো একটা জিনিস চিন্তা করো, এই হাইড্রোজেন ক্লোরাইডে
এই যে কেডাব্লিউ এর মান, এটা যদি স্ট্যান্ডার্ড ভ্যালুটা কি, এটা আয়নিক গুণফল না, হাইড্রোজেন ক্লোরাইড এর আয়নিক গুণফল। এটা আয়নিক গুণফলের স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমরা হচ্ছে বিশুদ্ধ পানি থেকে নিছি। তো আমার কেডাব্লিউ, ঠিক আছে, আয়নিক গুণফল কেডাব্লিউ ইকুয়াল টু কি, কেডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমরা পড়ছি যে কে এ তোমার ইন্টু তোমার কে থাকে কেবি আর কি, কেবি, ঠিক আছে, লেখা যাইতেছে না কেবি। সো কে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কে এ ইন্টু কেবি। কে ডাব্লিউ এর মান কত, টোটাল কে ডাব্লিউ এর মান কত, 1 × 10⁻14, ঠিক আছে, 1 × 10⁻14। আর হচ্ছে তোমার কে ডাব্লিউ টোটাল আয়নিক গুণফল। তো সূত্রটা কি, কে ডাব্লিউ ইকুয়াল টু কে ইন্টু কেবি, আমরা হচ্ছে এই সূত্রগুলো লিখে দিছি, ঠিক আছে। তো তোমার কে এর মান তো দেওয়া আছে, মানে কার মান দেওয়া আছে, হাইড্রোজেন আয়নের মান দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটা তোমার কার দরকার, ফ্লোরিনের দরকার। অনুবন্ধী ক্ষারক বা অনুবন্ধী কি, এই জিনিসগুলো তোমার জানা দরকার নাই, টেম্পারেচারও কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না। সো এই যে সূত্র অনুসারে বসাইছো তুমি কেবি এর মানটা পেয়ে গেছো, ঠিক আছে। তো আরেকটা ম্যাথ, 1 মোলার অ্যামোনিয়া। এই যে দেখো অ্যামোনিয়া, যেটা একটা হচ্ছে তোমার লঘু ক্ষার ব্যবহার করা হয়েছে। সো লঘু ক্ষার ব্যবহার করা হয়েছে, যেটার ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার, ঠিক আছে, সি আলফা দেওয়া আছে, কেবি মান বের করতে হয়েছে, যেহেতু এটা একটা লঘু ক্ষার অ্যামোনিয়া। দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটার মতো অ্যাসিটিক অ্যাসিড মানে বলে দেওয়া, এখানে দেখো অ্যাসিটিকের পরে অ্যাসিড আছে, তুমি বুঝতে পারছো যে কে বাই করতেছে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যামোনিয়ার পর তো ক্ষারযুক্ত নাই। সো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমার অ্যামোনিয়া একটা লঘু ক্ষার, ঠিক আছে। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমার, হ্যাঁ, কেবি এর মান বের করতে বলছি, কেবি কত আলফা স্কয়ার সি, দেখো আগেরই সূত্র যাচ্ছে, এখানে কেবি বসেছে। সো এখানে আরো একটা ম্যাথ আসছে, 298 তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে দেওয়া আছে, দ্রবণে অ্যাসিডের বিয়োজন মাত্রা কত, আলফার মান বের করতে বলছে। সহজ, কে ইকুয়াল টু মানে আলফার মান বের করতে বলছে, ইজি। তো পারো আশা করে। সো তোমাদের আজকে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অনলাইন ক্লাস। আসলে আমরা অনলাইন ক্লাস হচ্ছে কন্ডাক্ট করার চাইতেছি না, বাট হচ্ছে ধরো ফুয়েল ক্রাইসিসের কারণে আমাদের ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে, তোমার রাস্তায় জ্যাম অনেক। সো কিছু কিছু ক্লাস আসবে তোমাদের হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাস আমরা ক্লাসে হচ্ছে সর্বোচ্চ ডিসক্রাইব করার চেষ্টা করবো। আমরা জানি যে স্টুডেন্ট আমাদের কি কোশ্চেন করবে। তো ওই কোশ্চেনগুলা তুমি কি কোশ্চেন করতে পারো তার সম্ভাব্য উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে। সো আর যদি তোমাদের আরো এক্সট্রা কোনো কিছু জানার থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ক্লাসটা ছোট মনে হতে পারে, 40 মিনিটের মতো মেবি আমি রেকর্ড করছি। হ্যাঁ, ক্লাসটা, হ্যাঁ, এখন পর্যন্ত 40 মিনিটের মতো আমি রেকর্ড করছি। তো 40 মিনিট অনেক পড়া আসলে অনলাইনে। তো ক্লাসটা একটু ভেঙে ভেঙে পড়বা, বুঝে বুঝে পড়বা, যদি কোনো কিছু না বুঝো। আমরা তো ফেস টু ফেস আসলে ক্লাস নিব সপ্তাহে, যদি তোমাদের 3 দিন নেওয়ার কথা এখন 1 দিন বা 2 দিন নিব, তো ওই দিন দেখা করতে পারো, সমস্যা নেই। আর হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বা। আর আমি হচ্ছে যে পিরিয়ড থেকে পড়াচ্ছি এটাও তো আমি তোমাদের দিয়ে দেবো, ক্লাসের লিঙ্কও পেয়ে যাবা। ভালোভাবে পড়বা, নোট করবে, এবং আমি ফিডব্যাক অবশ্যই নেবো, গ্রুপে তোমাদের নোটগুলো দেখবো, এতটুকুই। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।